হোটেল কর্মচারী পানির জগ আর গ্লাসটা বাড়িয়ে দেওয়ার সময় দুর্ভাগ্যবশত একটু পানি পড়ে গেল আরিফ সাহেবের স্ত্রী সাদিয়ার গায়ে। সামান্য ভিজে যায় তার শাড়িটা, আর এতে যেন সাদিয়া একেবারে তেলে বেগুনে চলে ওঠেন। চিৎকার করে হাত নেড়ে চেড়ে বলেন, এই কি করলে এটা তুমি? দেবে একটা বসিয়ে। এ কথাটি শুনে লোকটি একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতে যেন আরিফ সাহেবের স্ত্রী সাদিয়ার মাথা আরও গরম হয়ে গেল। আরিফ সাহেবের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এজন্য আমি সকল সস্তা হোটেল আসতে চাই না। তোমার কথা শুনে এসে কি সর্বনষ্ট হলো আমার, দেখলে তো? আরিফ সাহেব স্ত্রীর কথায় প্রতি উত্তরে কিছু বলছে না। তিনি শুধুই সে বৃদ্ধ কর্মচারীর দিকে হা করে তাকিয়ে কি যেন ভাবছেন। তাই স্ত্রী আবার বলল, কি তুমি কিছু বলবে নাকি এভাবে হাবলার মতো তাকিয়ে থাকবে শুধু? ব্যাপার কি, কি হয়েছে তোমার? এভাবে চুপ হয়ে গেলে কি জন্য? তারপর আবার সেই লোকের দিকে ঘুরে বললেন, স্যার এ কি হল আপনার? এসব কি করে হলো? চিনতে পারছেন আমায়? লোকটি এবার মাথা উঠিয়ে করুণ সুরে বলল, কে তুমি বাবা? স্যার আমি আরিফ, চিনতে পারছেন না? সর্দার বাড়ির আরিফ, যাকে নিয়ে আপনি সবসময় বলতেন এ ছেলে একদিন অনেক বড় হবে। লোকটি এবার মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তা আমার কথা কিন্তু মোটেও মিশে হয়নি বাবা। সত্যি কিন্তু তুমি অনেক বড় হয়েছ। শুনলাম তুমি নাকি এখন আমেরিকায় থাকো, বিরাট ইঞ্জিনিয়ার। এবার আরিফ সাহেব অশ্রু সজল চোখে বললেন, এ বড় হওয়ার মূল্যই বা এখন আর রইল বলুন তো স্যার? আমাকে যে মানুষটা নিজ হাতে গড়ে তুলল তার কিনা আজ এমন হাল। এ কথায় লোকটি আবারও আগের মতোই হেসে বললেন, ওসব কথা বাদ দাও বাবা, এ আমার কপালে ছিল। লোকটি ব্যাপারটি এড়িয়ে যেতে চাইলেও আরিফ সাহেব যেন নাছোড় বান্দা, যে করে হোক তিনি সব কিছু শুনতে চান। তাই একসময় আর না পেরে বৃদ্ধ শিক্ষকও বলতে বাধ্য হলেন সব কিছু। জানা গেল মোটামুটি সঠিক সময়ে একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে শিক্ষক সোভান সাহেব ঝরঝরে হয়ে গেলেন। আর কিছুদিন পরই অবসর, তখন পেনশন যা পাবেন তা দিয়ে বাকি দিনগুলো নিশ্চিন্তেই চলে যাওয়ার কথা ছিল। কিন্তু কচুপাতার জলের মতোই বড় অনিশ্চিত যেন আমাদের এই জীবন। সোভান সাহেব যখন প্রায় সব কিছু গুছিয়ে এনেছেন, ঠিক তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তার জীবনে। সে অ্যাক্সিডেন্টে তাকে হারাতে হলো এক পা। এছাড়াও দীর্ঘদিন ছিলেন আইসিইউতে। এসব ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে যেন রীতিমতো নিঃস্ব হয়ে যান শিক্ষক সোভান সাহেব। এমনকি বিক্রি করে দিতে হয় তার নিজের ভিটে মাটিও। একসময় সোভান সাহেব কিছুটা সুস্থ হলেন, কিন্তু ততদিনে তার সব শেষ। এর মধ্যে অবসরে গেলেন, সেখান থেকে যা পেলেন ধার দেনা পরিশোধ করতে করতেই সেগুলো শেষ। গ্রামের বাড়ি, তার সামাজিক মর্যাদা বজায় রেখে আর কোনো কাজই পেলেন না করার মতন। তাই অন্তত দুই বেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য অনেকটা বাধ্য হয়ে সোভান সাহেবকে কাজ নিতে হয় এই হোটেলে। প্রিয় শিক্ষকের সাথে ঘটে যাওয়া এসব ঘটনা শুনে আরিফ সাহেব যেন নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছে না, এবং কোনো খোঁজখবর রাখতে না পারে নিজেকে বারংবার অকৃতজ্ঞ বলে সোপর্দ করতে লাগলেন। বৃদ্ধ প্রিয় ছাত্রকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু আরিফ সাহেব যেন কোনোভাবেই শান্ত হবার নয়। তিনি এ অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার আজকে থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনার যা কিছু প্রয়োজন আমি করব। প্লিজ স্যার, আমাকে অন্তত না করবেন না। কথাটা শোনা মাত্রই বৃদ্ধ শিক্ষকের মলিন মুখটা যেন আরও মলিন হয়ে গেল। তিনি কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই তার স্যারের হিমালয়ের মতো ব্যক্তিত্বের ব্যাপারটা স্মরণ করে আরিফ সাহেব বললেন, প্লিজ স্যার, আপনি আবার এটাকে অন্যভাবে নিয়েন না। এটা কোনো করুণা বা ভিক্ষা নয়, এটা আপনার প্রাপ্য, এক বাবার প্রতি তার সন্তানের কর্তব্য। এ কথাগুলো শুনে বৃদ্ধ যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। বেহায়াত চোখ দুটো বেয়ে যেন কেবল ঝরে পড়তে লাগলো বহু বছর ধরে জমে থাকা চাপা কষ্ট আর দীর্ঘশ্বাস মিশ্রিত অশ্রুবিন্দু। সেই অশ্রুবিন্দু যেন চিৎকার করে বলে দিতে যাচ্ছে, আমাদের অনেক ঋণ আছে। ঋণ আছে আমাদের শৈশবের কাছে, পিছিয়ে পড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে। ভালো বেতন পেয়ে বা মোটা ইনকাম করে স্বার্থপরের মতো শুধু নিজে একা একা ভালো থাকলেই হয় না, ভালো থাকতে হয় সবাইকে নিয়ে।